আমার 2 বছরের চাকর রামু সবসময় আমার সামনে পিছনে ঘুরঘুর উঠত। আমি ওকে ছোট বলে মনে করেছিলাম, কিন্তু একদিন সে আমাকে বলল, মালকিন, আমাকে ছোট মনে করার ভুল করবেন না। সেই রাতে যখন আমি তাকে দেখলাম, আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ সেই রাতে রামু 2 বছরের ছেলের মতো নয়, বরং 3 বছরের পুরুষের মতো আমার। হ্যালো বন্ধুদের, আজকের এই অনন্য গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেদিন থেকে রামু আমার কাছে শুতে শুরু করেছিল, সেদিন থেকেই আমার শরীরে পরিবর্তন আসতে শুরু করে। আমি ভেবেছিলাম রামু ছোট আর সে কিছুই বুঝতে পারবে না, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ আমার সামনে আসতে শুরু করলো। আমি কখনো ভাবিনি যে 2 বছরের একটি ছেলে আমার মতো 4 বছরের একজন মহিলাকে এত সুখ দিতে পারে। রামু 2 বছরের যুবক, তাকে আমি গ্রাম থেকে আমার বাড়িতে কাজের জন্য এনেছিলাম। আমার বাড়িতে শুধু আমি আর আমার 1 বছরের ছেলে ছিল। যখন আমি কাজে যেতাম, তখন রামু আমার ছেলের যত্ন নিত এবং সে আমার বাড়িতেই থাকত। আমি বিয়ে ছাড়াই মা হয়ে গিয়েছিলাম। আমার প্রেমিক আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের নাটক খেলেছিল। যখন আমি গর্ভবতী হলাম, তখন আমি তার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম যে তার বিয়ে হচ্ছে। সে আমার সাথে প্রেমের ভান করেছিল এবং অন্য একটি মেয়ের সাথে বিয়ে করেছিল। আমার গর্ভে থাকা শিশুটিকে হত্যার ইচ্ছা আমার হয়নি, এবং যখন আমি গর্ভপাত করার কথা ভাবলাম, তখন সময় ইতিমধ্যে পেরিয়ে গিয়েছিল। আমি তখন 5 মাসের গর্ভবতী ছিলাম। আমার বাবা মা আমাকে এবং আমার শিশুটিকে গ্রহণ করতে অস্বীকার করেছিল। তখন আমি একা থাকতে শুরু করলাম। কয়েক মাস আগে আমি আমার গ্রামে গিয়েছিলাম আমার দাদার 100তম জন্মদিনের জন্য। আমার দাদা আমাকে জন্মদিনের আমন্ত্রণ পাঠিয়েছিলেন, তাই আমি গ্রামে গিয়েছিলাম। আমার ছেলেকে সেখানে শুধু আমার দাদাই আদর করে কোলে নিয়েছিলেন। আরাফ তার কাছে খেলছিল। ঠিক তখনই অফিস থেকে আমার ফোন এলো এবং আমি কিছুক্ষণ ফোনে কথা বলার জন্য বাইরে গেলাম। যখন আমি ফিরে এলাম, তখন আমার আরাফ দাদার কাছে নয়, বরং বাড়ির একজন চাকরের কাছে ছিল। আমি দেখলাম যে আরাফ তার কাছে ভালোভাবে খেলছে। আমি আমার শিশুটিকে তার কাছ থেকে নিলাম এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ঠিক তখনই সেই চাকর আমাকে থামিয়ে দিল। সে বলল, মালকিন, আমার একটু সাহায্য দরকার। আমাকে টাকার দরকার নেই, তবে কাজের প্রয়োজন। সে নিজেকে পরিচয় দিল এবং বলল, আমি রামু। আমি এই বাড়িতে গরু ভেড়ার গোয়ালের সাফাইয়ের কাজ করতাম, কিন্তু এখন বড় সাহেবরা গরু ভেড়া বিক্রি করার কথা বলছেন। আপনার কাছে যদি কোনো কাজ থাকে, তাহলে আমাকে দিন। আমার কাজের খুব প্রয়োজন। আমার বাবা মাও মজদুরি করেন, তাই আমারও খুব কাজের প্রয়োজন। তখন আমি বললাম, আমার সন্তানের যত্নের কাজ আছে, কিন্তু এর জন্য তোমাকে শহরে যেতে হবে। এই কাজের জন্য আমি তোমাকে প্রতি মাসে 5,000 টাকা দেব। রামু শহরে আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আরাফ তার সাথে ভালোভাবে থাকত, এবং এটা দেখে আমি রামুকে আমার বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। তখন থেকে রামু আমার বাড়িতেই থাকত। সে বলেছিল যে 4 মাস পর পর কিছু টাকা জমা হলে সে গ্রামে যাবে। রামু সারাদিন আমার সন্তানের ভালোভাবে যত্ন নিত এবং বাড়ির কাজেও আমাকে সাহায্য করত। রামু আমার বাড়িতে আসার 1 মাস হয়ে গেছে, এবং এই 1 মাসে সে আমার মন জয় করে নিয়েছে। তার যত্নের কারণে আমার সন্তানের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছিল। যে আরাফ আমাকে বিরক্ত করত, এখন সে রামুর হাত থেকে ভালোভাবে খাওয়া শুরু করেছে। আমি রামুকে একটি আলাদা ঘর দিয়েছিলাম। একদিন রাতে আরাফ খুব কান্না করছিল। কোনোভাবেই সে শান্ত হচ্ছিল না। শিশুর কান্নার শব্দ শুনে রামু আমার ঘরে এল এবং আরাফকে আমার কাছ থেকে নিল। রামুর কাছে যেতেই আরাফ শান্ত হয়ে গেল। রাত অনেক হয়ে গিয়েছিল। আরাফ রামুকে ছাড়ছিল না, তাই আমি রামুকে আমার ঘরেই শুতে বললাম। সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আরাফ রামুকে জড়িয়ে শুয়েছিল। সেই রাতের পর থেকে রামু আরাফের জন্য আমার ঘরে শুতে শুরু করল। রামু আসার পর থেকে সবকিছু ভালোভাবে চলছিল। রামুর কাজ দেখে খুশি হয়ে ছুটির দিনে আমি তাকে মলে নিয়ে গেলাম। সেখানে আমি তার জন্য ভালো কাপড় কিনলাম এবং স্যালনে গিয়ে
তার নতুন হেয়ার স্টাইল করালাম। রামু দেখতে ভালো ছিল, কিন্তু সে খুব সাধারণভাবে থাকত। সেদিন আমি তার পুরো চেহারাই বদলে দিয়েছিলাম। তাকে নতুনভাবে দেখে আমিও বিশ্বাস করতে পারছিলাম না। কাল পর্যন্ত যে একজন সাধারণ চাকর ছিল, সে এত হ্যান্ডসাম এবং স্মার্ট হতে পারে, এটা আমি কল্পনাও করতে পারিনি। মল থেকে আমরা বাড়ি ফিরলাম, তখন আরাব ঘুমিয়ে পড়েছিল। আমি তাকে ঘরে বিছানায় শুইয়ে দিলাম এবং পানি খাওয়ার জন্য বাইরে যেতে লাগলাম। তখনই রামু আমার জন্য পানি নিয়ে এলো। পানি খেয়ে আমি গ্লাস রাখলাম, আর রামু তখন থেকেই আমাকে একটানা দেখছিল। আমি গ্লাস রাখতেই সে আমাকে জড়িয়ে ধরল। অনেক বছর পর কোনো পুরুষ আমাকে জড়িয়ে ধরেছিল। আমি তাকে নিজ থেকে দূরে ঠেলে দিলাম। তখন রামু বলল, মালকিন, আপনার জন্যই আজ প্রথমবার আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। জীবন অনেক সুন্দর, শুধু এটি কিভাবে উপভোগ করতে হয় তা জানতে হবে। আজ আপনি আমার পুরো রূপ পরিবর্তন করে আমাকে অনেক বড় উপকার করেছেন। আমি সত্যিই অনেক ভালো দেখাচ্ছি। রামুর মুখে এই আনন্দ দেখে আমিও খুশি হয়েছিলাম। পরের দিন থেকে সে খুব পরিষ্কার এবং শালীনভাবে থাকতে শুরু করল। সে ২০ বছরের যুবক ছিল, কিন্তু গ্রামের ছেলে হওয়ার কারণে তার শারীরিক গঠন ভালো ছিল। সে বাড়িতেও প্রতিদিন শরীর চর্চা করত। তার উচ্চতাও ভালো ছিল। আমি তাকে তার পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে বলেছিল যে এখন তার পড়াশোনায় মন নেই। প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে আমি আমার সন্তানকে আদর করে অফিসের জন্য বের হতাম। আজ আমি যখন অফিসের জন্য বের হওয়ার আগে আরাফকে চুমু দিতে গেলাম, তখন সে রামুর কোলে ছিল। হঠাৎ আরাফ তার মাথা ঘুরিয়ে দিল, আর আমার ঠোঁট রামুর গালে লাগল। আমি খুবই লজ্জা পেলাম। আমি তার কাছে ক্ষমা চাইলাম এবং অফিসের জন্য বের হয়ে গেলাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, তখনও আমি রামুর চোখের দিকে তাকাতে পারছিলাম না। রামু আরাফকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তারপর আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষ করার পর আমি আমার ঘরে গেলাম। সেখানে আমি আমার ওষুধ খাচ্ছিলাম। আমার মাইগ্রেনের সমস্যা ছিল, তার জন্যই আমি ওষুধ খাচ্ছিলাম। ওষুধ খেয়েও আমার মাথার ব্যথা কমছিল না। আমি আমার ঘরে মাথা ধরে বসেছিলাম। কিছুক্ষণ পর রামু ঘরে এল। আমাকে এই অবস্থায় দেখে সে জিজ্ঞাসা করল, আপনার কি হয়েছে? যখন সে জানতে পারল যে আমার মাথা ব্যথা করছে, তখন সে আমার মাথায় মালিশ করতে শুরু করল। রামুর মালিশে আমার আরাম লাগছিল। ধীরে ধীরে আমার গভীর ঘুম আসতে লাগল। সেদিন রাতে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম। পরের দিন আমাদের অফিসে ট্র্যাডিশনাল ডের অনুষ্ঠান ছিল, আর এর জন্য আমি গুজরাটি লুক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ঘাঘরা পরে ফেলেছিলাম, কিন্তু স্কার্টের নট বাঁধতে গিয়ে আমি সমস্যায় পড়েছিলাম। তখন আমি রামুকে ঘরে ডেকে এনে তাকে নট বাঁধতে বললাম। নট বাঁধার সময় তার হাত আমার খোলা পিঠ দিয়ে যাচ্ছিল। আমি তাকে ছোট ভাবতাম, তাই আমি তাকে এই কাজ করতে বলেছিলাম। আমার আর কোনো বিকল্প ছিল না। তৈরি হয়ে যখন আমি বেরোতে যাচ্ছিলাম, তখন রামু আমাকে থামিয়ে ভেতর থেকে কাজল নিয়ে এলো। সে আমার কানের পেছনে কাজল লাগিয়ে বলল, মালকিন, এখন আপনাকে আর কেউ নজর লাগাতে পারবে না। আপনি খুব সুন্দর লাগছেন। তার কথা শুনে আমি হাসলাম এবং বেরিয়ে গেলাম। সেদিন সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার সাথে আমার এক বন্ধু এবং তার প্রেমিকও এসেছিল। রামু সেদিন খুব ভালো রান্না করেছিল। আমার বন্ধু প্রিয়া ৪-৫ দিন আমার বাড়িতে থাকার কথা ছিল। পরের ৩ দিন তার প্রেমিকও আমার বাড়িতে ছিল। পরের দিন রাতে রামু রান্না করে প্রিয়া এবং তার প্রেমিককে খেতে ডাকল, কিন্তু তারা দুজনেই ঘরে বসে ড্রিঙ্ক করছিল। প্রিয়া অনেক বেশি খেয়ে ফেলেছিল। সে খাওয়া না করেই ঘুমিয়ে পড়েছিল। তার প্রেমিক রোহন আমাদের সাথে খেতে বসেছিল। সে বলল, প্রাচী, তুমি প্রিয়ার চেয়েও বেশি সুন্দর। রোহনের কথা শুনে রামু তাকে রাগান্বিত চোখে দেখছিল। খাওয়া শেষ করার পর রোহন তার ঘরে চলে গেল। তার চলে যাওয়ার পর রামু আমাকে বলতে লাগলো, মালকিন, আপনার এই ধরনের বন্ধু কেমন? আমি সেই লোকের কথা একদমই ভালোভাবে নিইনি। তখন আমি রামুকে বললাম,
আমি তোকে বাড়ির সদস্যের মতো মনে করি, এর মানে এই নয় যে তুই আমার অতিথিদের কিছু বলবি। তোর কাজ হলো আসা অতিথিদের সেবা করা, তুই শুধু সেটাই কর। আর আমাকে কিছু শেখানোর প্রয়োজন নেই। রামুকে ধমক দিয়ে আমি আমার ঘরে চলে গেলাম। আমি তাকে বকাঝকা করেছি, তবুও সে আমার জন্য পানি নিয়ে এলো। তখন আমি আমার ওষুধ নিলাম এবং পানি খেয়ে শুয়ে পড়লাম। আজ রামু আমার ঘরে শুতে আসেনি এমনটা আমি ভেবেছিলাম, কিন্তু সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন তাকে আমার পাশে দেখলাম। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি প্রিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। সে খুবই রাগান্বিত ছিল। রামুকে আমার সামনে আনা হলো। তার হাতে প্রিয়ার ওড়না বাঁধা ছিল। প্রিয়া বলল, তোমার এই গ্রাম্য চাকর আমার প্রেমিকের হাত ভেঙে দিয়েছে। রামু শুধু মাথা নাড়তে লাগল এবং বলল, মালকিন, আমি কিছুই করিনি। রাতে রোহন সাহেব নেশাগ্রস্ত ছিলেন। তখন তার ভারসাম্য হারিয়ে গেছে আর তিনি পড়ে গেছেন। রামু কি আর রোহন সাহেবের ওপর হাত তুলবে? প্রিয়া তখনও নেশাগ্রস্ত বলে মনে হচ্ছিল। রামু তাদের দুজনের কাছে আমার জন্য ক্ষমা চাইল। প্রিয়া এবং রোহন তখনই সেখান থেকে চলে গেল। রামু আমার কাছেও ক্ষমা চেয়ে নিল। আমি জানতাম যে সে কিছুই করেনি। আজ আমি ছুটি নিয়েছিলাম কারণ কয়েকদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম। আজ ভাবলাম নিজের জন্য একটু সময় বের করব। নাস্তা করার পর আমি আবার 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম। আনাফও আমার সাথে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর আমার 1 কাপ চায়ের প্রয়োজন অনুভব হলো। আমি রামুকে চা বানাতে ডাকছিলাম, কিন্তু তার থেকে কোনো সাড়া আসছিল না। তাকে খুঁজতে খুঁজতে আমি তার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম রামু তখনই স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। সে শার্ট পরেনি। আমি প্রথমবার তাকে এইভাবে দেখলাম। রামুর শরীর ছিল খুবই শক্তিশালী। তার শরীর কোনো যোদ্ধার মতো লাগছিল। আমি তাকে একটানা দেখছিলাম। তখন আমার কোনো হুঁশ ছিল না। অনেক বছর পর আমি একজন যুবক পুরুষকে এইভাবে পোশাক ছাড়া দেখছিলাম। আমি তাকে একটানা দেখছিলাম, ঠিক তখনই রামু আমাকে ডাকল। সে আমার সামনে শার্ট পরে দাঁড়িয়েছিল, তবুও আমি তার দিকে একটানা তাকিয়েছিলাম। সে আমার চোখের সামনে আঙুল দিয়ে টোকা দিল। তখন আমি হুঁশে এলাম এবং তাকে বললাম, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও। আজ বাড়িতেই একটু নিজের স্কিন কেয়ার করার কথা ভেবেছিলাম, তাই দুপুরের সময় আমি আমার ঘরে আমার পার্লার চালাচ্ছিলাম। তখন আমি শর্টস এবং গাউন পরেছিলাম এবং আমি আমার পায়ের ওয়াক্সিং করছিলাম। ওয়াক্সিং করার সময় ভুল করে আমি একটু বেশি গরম মোম আমার পায়ে লাগিয়ে ফেললাম, যার ফলে আমার পা পুড়ে গেল এবং আমার মুখ থেকে জোরে আওয়াজ বের হলো। আমার আওয়াজ শুনে রামু দৌড়ে আমার ঘরে এলো। সে আমার পুড়ে যাওয়া পা দেখল। সে আমার পা থেকে গরম মোম তুলে ফেল এবং সেখানে ক্রিম লাগিয়ে দিল। তার হাত বারবার আমার পায়ে অনিচ্ছাকৃতভাবে ঘুরছিল এবং সেই মুহূর্তে আমার মনে যে অনুভূতি তৈরি হচ্ছিল তা প্রকাশ করা আমার পক্ষে কঠিন ছিল। রামু যখন আমার দিকে তাকাল তখন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম। আমাকে এই অবস্থায় দেখে সে বলল, মালকিন, আপনি শুধু বিশ্রাম নিন। আপনাকে যা করতে হবে আমাকে বলুন, আমি আপনার সাহায্য করব। আমি তাকে আমার অন্য পায়ের ওয়াক্সিং করতে বললাম। রামু যেমনটা বলেছিলাম তেমনটাই করল। সে আমার মুখেরও মাসাজ করে দিল। তার স্পর্শে আমার অনেক আরাম লাগছিল। আজকের ছুটির দিনটি আমার জন্য অনেক আরামদায়ক ছিল। রামুর মধ্যে সমস্ত গুণ বিদ্যমান ছিল। সে কোনো কাজেই পিছিয়ে ছিল না। আজ রাতে আমি তাকে আমার ঘরে ঘুমানোর জন্য নিষেধ করে দিলাম। সারাদিন আমি বাড়িতে থাকি না, অন্তত রাতের বেলায় আমার সন্তানকে নিয়ে একা সময় কাটানো উচিত। প্রতি রাতে রামুর আসা আমার পছন্দ ছিল না, তাই আমি তাকে ঘরে আসার অনুমতি দিলাম না। এভাবে দিন কাটতে লাগলো। কিছুদিন পর্যন্ত রামু ছাড়া আর রাতে ঘুমাতে পারত না, কিন্তু ধীরে ধীরে সে কাঁদা বন্ধ করে দিল। আমি আমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করতে লাগলাম। সকালে উঠে আমার শরীর খুবই ব্যথা করতে লাগলো। হঠাৎ করে কেন এসব হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। কয়েকদিন পর আমার শারীরিক কষ্ট এত বেড়ে গেল যে আমার বিছানা থেকে উঠারও ইচ্ছা থাকত না।
তখন আমি অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিলাম। কিছুদিন বিশ্রাম করলাম, হয়তো একটু ভালো হয়ে যাব। এখন পুরো সময় আর রামুর সাথে থাকত। যখন আমি ক্ষুধার্ত হতাম তখন সে মাঝে মাঝে আমার কাছে চলে আসত। আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম। রাতে রামু পানি নিয়ে আমার ঘরে এলো। আমার কোমরে হাত রাখতেই সে বুঝে গেল যে আমার খুব কষ্ট হচ্ছে। রামু বলল, বাই সাহেব, যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনার কোমরে মালিশ করে দিতে পারি। আমার কোমর এতটাই ব্যথা করছিল যে আমি তার মালিশের জন্য হ্যাঁ বলে দিলাম। তবে তার আগে আমি আমার ঘরের লাইট বন্ধ করে দিলাম। ছোট জিরো বাল্বের আলোতে আমার কোমর তার নজরে পড়বে না, তাই আমি বড় লাইট বন্ধ করে জিরো বাল্ব জ্বালিয়ে দিলাম। সে যখন মালিশ করছিল তখন আমার খুবই আরাম লাগছিল। মালিশ করাতে আমার কষ্ট যেন মুহূর্তেই চলে গিয়েছিল। মালিশ করার সময় রামু আমাকে জিজ্ঞাসা করল, বাই সাহেব, আপনার আরভের বাবার কথা কি কখনো মনে পড়ে না? আপনি এত সুন্দর এবং তরুণ হয়ে এখনো কেন একা? তার প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। আমি তাকে বললাম, হয়তো তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সেই প্রশ্নের পর বিষয়টা সেখানেই থেমে গেল। রামুর মালিশে আমি গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। 2 দিন পর সেই তারিখ ছিল যেদিন আমি আমার প্রেমিকের সাথে দেখা করেছিলাম। অবশেষে সেই দিন এসে গেল। সেদিন সারাদিন আমি আমার মনকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু রাতের অন্ধকারে আমার প্রেমিকের কথা খুব মনে পড়ছিল। আজ সে আমার সাথে ছিল না, কিন্তু সে আমার সন্তানের বাবা ছিল। আরভকে দেখলে প্রতিদিনই তার কথা মনে পড়ত, আর আজ আমি আমার অনুভূতিগুলো চেপে রাখতে পারিনি। আমি আমার ঘরে জোরে জোরে কাঁদতে লাগলাম। আরব পাশেই ঘুমাচ্ছিল, সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। আজ আমি আমার ওষুধও খাইনি। রামু পানি নিয়ে আমার ঘরে এল। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি খাওয়াল। যখন আমি শান্ত হলাম তখন সে আমাকে ওষুধ দিল। আমার কান্নার শব্দে আরভ একটু নড়ে উঠল। সে যেন জেগে না যায়, তাই রামু আমাকে তার ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি তাকে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল আমি আমার হুঁশ হারিয়ে ফেলেছি। আমার কান্নার কারণ শুনে রামুও শান্ত হয়ে গিয়েছিল। সে নিরন্তর আমার চোখের জল মুছে দিচ্ছিল। কাঁদতে কাঁদতে আমি তার কাঁধ চেপে ধরলাম। ধীরে ধীরে আমি তাকে আরও কাছে টেনে নিলাম। আমি তাকে বললাম, রামু, আজ রাত আমি তোমার সাথে কাটাতে চাই। তখন রামু বলল, বাই সাহেব, আমি এখনো ছোট, আমার কিছুই জানা নেই। তার কথা শুনে আমি তাকে আরও কাছে টেনে নিলাম। সেই রাতে আমি তার ঘরে ছিলাম, কিন্তু সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন সে আমার পাশে ছিল না। তার শার্টটা সেখানেই পড়েছিল। আমি বাইরে গেলাম এবং দেখলাম রামু আমার সন্তানের জন্য দুধ এবং বিস্কুট নিয়ে এসেছে। আরভের কথা আমার মনে ছিল না, কিন্তু রামু তা ভুলে যায়নি। সে আমাদের দুজন মাছেলেকে খুশি করে দিয়েছিল। রাতের ক্লান্তির পর সকালে আমি দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। সারাদিন রামু আমার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলেনি। আজ প্রিয়া আমার সাথে দেখা করতে বাড়িতে এসেছিল। সে রামুর দিকে তাকাচ্ছিল না। রামু তাকে পানি দিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ কথা বলার পর প্রিয়া চলে যেতে লাগল। যাওয়ার সময় সে আমাকে বলল, যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই চাকরকে এখান থেকে বের করে দাও। সে দেখতে যতটা নিষ্পাপ আসলে ততটা নয়। তার কথার আমি তেমন গুরুত্ব দিলাম না। প্রতিদিনের মতো রাতে খাবার খাওয়ার পর রামু আমার ঘরে এসে আমাকে 1 গ্লাস পানি দিয়ে গেল এবং সে আরভকেও ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজ আরভ বাইরে দোলনায় ঘুমাচ্ছিল। রামু তার যত্ন নিচ্ছিল। আমি আমার ঘরের লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি আরভের কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই তার কান্নার শব্দ থেমে গেল। কিছুক্ষণ পর আমি আমার ঘরের দরজা খোলার আওয়াজ পেলাম। আমি চুপচাপ সবকিছু দেখছিলাম। রামু আমার ঘরে এসেছিল। সে আমার পাশে এসে দেখতে চেষ্টা করছিল যে আমি ঘুমিয়ে আছি কিনা, এবং তারপর সে আমার মোবাইলটি তুলে নিল।
তার সেই অনুসন্ধান দেখে আমি দ্রুত ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। আমাকে জেগে থাকতে দেখে সে হতবাক হয়ে গেল। আমি তার হাত থেকে আমার মোবাইল ছিনিয়ে নিলাম। আমি তাকে বললাম, রামু, এটা কি হচ্ছে? তুমি এখানে এ সময় কি করছো? সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু আমি তাকে এত সহজে ছেড়ে দেওয়ার ইচ্ছা রাখিনি। আমি তাকে তার ভিডিও দেখালাম, যেখানে সে প্রিয়ার বয়ফ্রেন্ডের উপর হাত তুলছিল। সেদিন রোহানের মোবাইলের ক্যামেরা ভুলবশত চালু হয়ে গিয়েছিল এবং তাদের হাতাহাতি রেকর্ড হয়ে গিয়েছিল। সকালে যখন প্রিয়া আমার সাথে দেখা করতে এসেছিল, তখন সে আমাকে সেই ভিডিওটি দেখিয়েছিল। সেই থেকেই আমি রামুর উপর নজর রাখছিলাম। রামু, তুমি মিথ্যে কেন বলেছিলে? তুমি রোহানের উপর হাত তুললে কেন? তখন সে বলল, যে কেউ তোমার উপর খারাপ নজর দেবে, আমি তার সাথে এমনটাই করব। মালকিন, সেদিন রাতে যখন রোহান নেশায় ছিল, তখন সে তোমার ঘরে ঢুকেছিল। সে তোমার সাথে কিছু খারাপ করার চেষ্টা করছিল, আর তাই আমি তার উপর হাত তুলেছিলাম। রামুর কথা শুনে আমি বললাম, ঠিক আছে, আমি তোমার কথা মানছি, কিন্তু তুমি আমাকে ঘুমের ওষুধ কেন দিচ্ছিলে? আজ আমি তোমাকে আমার পানিতে ওষুধ মেশাতে দেখেছি। তোমার নজর আমার উপর ছিল, আর তুমি যা চেয়েছিলে সেটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখন নিজের হিসাব করো আর গ্রামে ফিরে যাও। আমার কথা শুনে রামু বলল, মালকিন, আপনি যা ভাবছেন তেমন কিছুই হয়নি। গত রাতে আমি আপনার সাথে কিছুই খারাপ করিনি। আমি আপনার পানিতে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, যাতে আপনি আমার কাছে আসতেই ঘুমিয়ে পড়েন। আর আমি আপনার সাথে কিছুই খারাপ করতে চাইনি। কিছুদিন আগে আমি আপনাকে রাতে ফোনে কথা বলতে দেখেছিলাম। আমি আপনার কথা শুনেছিলাম। আপনি আবার আপনার সেই প্রেমিকের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছিলেন। আপনার দেখা আপনারই ঘরে হওয়ার কথা ছিল। আমি এটা সব জানতাম। আপনি যেন তার সাথে দেখা না করেন, তাই আমি আপনাকে রাতে ঘুমের ওষুধ দিচ্ছিলাম। সেই ব্যক্তি এখনো আপনাকে প্রতারণা করছে। সে আপনাকে মিথ্যে কথা বলছে। সে আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আপনার কাছে আসছে। তার স্ত্রী কখনো সন্তান ধারণ করতে পারবে না, তাই সে আপনার কাছে আসছে। সে তার স্ত্রীকে তালাক দেয়নি, সে আপনাকে মিথ্যে কথা বলছে। রামু, তুমি আসলে কে? তুমি এসব তথ্য কিভাবে জানলে? তখন সে বলল, আপনার বাবা সাহেব আমাকে আপনার ছবি দেখিয়েছিলেন। আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল, কিন্তু বাবা সাহেব বলেছিলেন আপনি বিয়ের বিরুদ্ধে ছিলেন। তখন আমি তার সাথে মিলিত হয়ে এই পরিকল্পনা করেছিলাম। আপনার হৃদয়ে আমার জায়গা করতে আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর আমি দেখলাম অনেকেই আপনার উপর খারাপ নজর রাখে। তাই আমি আপনার সুরক্ষা শুরু করলাম। রামু 20 বছর বয়সী ছিল না। আমার প্রথম সন্দেহ সঠিক ছিল। সে 30 বছর বয়সী ছিল এবং একটি ভালো চাকরিতে ছিল। আমার প্রতি তার ভালোবাসার জন্য সে এত কষ্ট করেছে। রামু আমার প্রেমিকের সম্পর্কে যা কিছু বলেছিল তা সবই সত্য ছিল। রামু আমার প্রেমিকের সমস্ত তথ্য সঠিকভাবে বের করে ফেলেছিল। রামুর মতো একজন সৎ স্বামী এবং আমার সন্তানের বাবা পাওয়া আমার জন্য অনেক বড় বিষয় ছিল। আমি আমার প্রেমিকের প্রতারণার জালে পড়ে যাওয়া থেকে বেঁচে গিয়েছিলাম। আজ আমি বিক্রান্ত ওরফে রামুর সাথে অনেক সুখী। সে আমাকে এবং আমার সন্তানকে খুব ভালোবাসে। আমার বাবা সাহেবের কারণে আজ আমার পরিবার শুরু হয়েছে। রামুর মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য ছিল। বন্ধুরা, যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনাকে ছেড়ে যাবে না। যারা সম্পর্ক রক্ষা করে, তাদের কোনো কারণের প্রয়োজন হয় না, আর যারা সম্পর্ক ভাঙতে চায়, তাদের একটি অজুহাতই যথেষ্ট। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি ভবিষ্যতেও এমনই দুর্দান্ত কন্টেন্ট দেখতে পারেন।